ক্যাপ্টেনের কাছে যাচ্ছি, ক্যাপ্টেন অরিন্দম দত্ত। অনেকগুলো প্রশ্ন আছে আমি যেগুলো তাপসবাবু এবং আপনাকে জিজ্ঞেস করব এবং সিকিউরিটি অ্যাসপেক্টে আর্যদার কাছে যাব। তিনটে প্রশ্ন আমি যদি একদম সাধারণ মানুষের প্রশ্ন করি, তিনটে প্রশ্ন যেটা মানে এতদিন মানে ক্যাপ্টেন গোপীনাথের আসার আগে অবধি একটা এলিটিজম চলতো, যেন যে বড় লোকেরা, ধনী ব্যক্তিরা তারা প্লেনে যাবে, সেটা ভেঙে দেওয়া হয়েছে এবং এই বিপ্লবটা ভারতেই হয়েছে, এটা খুব ভালো। কিন্তু তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে অদ্ভুতভাবে, ধরুন আজকেই যদি ভগবান না করুক আহমেদাবাদ বা মুম্বাই, পুনে, কোথাও একটা কোনো ঘটনা এই মুহূর্তে যদি আমাকে যেতে হয়, প্রথম যে জিনিসটা আমি দেখবো সেটা হচ্ছে ডাইনামিক প্রাইসিংয়ের নামে 20,000 25,000 বিভিন্ন রেটে, মানে কিছু মনে করবেন না, মানে মা বাবা নেই দামের, 20,000 25,000 5,000 টাকার ফ্লাইটেও। দ্বিতীয় যেটা সেটা হলো, আমি ঠিক আছে দিলাম, যাওয়ার সময় আমি দেখছি ফ্লাইট ডিলে 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 করে 5-6টা ডিলের পরে প্রায় 1.5 ঘন্টা, তাতে আমার ট্রেনে করে হয়তো অনেকটা এগিয়ে যাওয়া যেত। এর পরের ধাপে হচ্ছে যে সেই ফ্লাইটটা যখন নামবে, সেই ফ্লাইটটা আদৌ নামছে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন। টেকনিক্যাল স্ন্যাগের জন্য দিল্লি থেকে মুম্বাই, আবার ঘুরে মুম্বাই থেকে দিল্লি চলে আসছে, অনেকগুলো সমস্যা হচ্ছে, যাতে মানে কিছু মনে করবেন না, কিন্তু গোটা ব্র্যান্ড ইমেজ, আমরা যারা কমিউনিকেশন ব্র্যান্ডিংয়ের মানুষজন, দূর থেকে যেন দেখে মনে হচ্ছে গোটা ব্র্যান্ডটা তছনছ হচ্ছে। এয়ার ইন্ডিয়া শুধু বলছে না, এভিয়েশন সেক্টরের বলছে। এই উড়ান এখন পরিষেবার জায়গায় আতঙ্ক শব্দটা পাশে চলে আসছে, রিপাবলিকও সে কারণেই এই ডিবেটটা করছে। প্রবলেমটা কি হচ্ছে স্যার? খুব বেসিক কথা, কোনো একটা যদি ডিজাস্টার হয় তারপর তার সাথে সাথে অনেকগুলো কোয়েশ্চেন মার্ক শুরু হয়, যেটা এটাতে হয়েছে। ইভেন আমরা যখন ট্রেনেও কোনো ডিজাস্টার দেখি তখন কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন মার্ক রাইজ করে। বাট এভিয়েশন ক্ষেত্রে যেহেতু একটা বড় ঘটনা ঘটেছে, আপনি যদি সারা পৃথিবীতে দেখবেন যে কিন্তু এভিয়েশনের ডিজাস্টার ভীষণই কম, ভীষণই কম, মানে সেই মানে ক্যালকুলেশনই আসবে না। প্লেনে যাওয়াটা সেফ, ডেফিনেটলি সেফ। যখন কোনো ডিজাস্টার কোনো না কোনোটা এফেক্ট করেছে, সেটা নিয়ে তো আমরা দ্বিমত হতে পারবো না। এবার একটা ঘটনার পর প্যাসেঞ্জারদের মনে একটা বড় কোশ্চেন মার্ক আসবেই, শুড আই ফ্লাই উইথ এয়ার ইন্ডিয়া অর শুড আই ফ্লাই উইথ আদার এয়ারলাইন, শুড আই, তারপরেও আসবে আমি কি এয়ারক্রাফটে ফ্লাই করব না ট্রেনে করে যাব। কেউ তো একটা অ্যাড মানে ছোট্ট ক্লিপিংস দেখছিলাম, সে আবার সাইকেল করে যাওয়ার একটা ক্লিপিংস আমি দেখেছি। সো এগুলো আসতেই পারে, এগুলো না আসার কিছু নেই। আমি আপনার থেকে একটু টাইম নিচ্ছি, একটা ক্লিপিংস এসেছে যে এয়ার কন্ডিশন কাজ করছে না, ম্যাডামও বলছিলেন যে এয়ার কন্ডিশন কাজ করছে না। এয়ার কন্ডিশনটা আমি টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, যখন ওখানে টেম্পারেচার 42 ডিগ্রি, সেখানে এয়ারক্রাফটকে ফ্লাই করানো একটা টাফ ব্যাপার, আমাকে এক্সট্রা পাওয়ার দিতে হবে। এই এক্সট্রা পাওয়ার আমি কোথায় পাবো? ইঞ্জিন থেকে। এয়ার কন্ডিশনও কিন্তু পাওয়ার পায় ইঞ্জিন থেকে। সো হোয়াট উই ডু, আমরা কিন্তু ওই ট্যাক্সি বা ওই সময় এয়ার কন্ডিশনটাকে অফ করে রাখি, পাওয়ার দিয়ে এয়ারক্রাফটটা ফ্লাই করার পর, ল্যান্ডিং গিয়ার আপ করার পর আমরা আবার অন করে দিই। এটা কেউ যদি মনে করে যে এয়ার কন্ডিশন অফ করে আমি আহমেদাবাদ থেকে হিথ্রো যাব, এটা আজগুবি ব্যাপার, সেটা কখনো না। আমি একটা পাওয়ারকে স্টপ করে আরেকটা জায়গায় আমি অ্যাপ্লাই করছি ফর সেফটি পারপাস। তো পাইলট যদি কোনো কিছু জিজ্ঞেস করে, দুজন ক্যাপ্টেন রয়েছে, তারা যদি কোনো ডিসিশন নেয়, ইনস্ট্যান্ট ডিসিশন, তো সেটা পাইলটদের সেফটির জন্যে। আপনি একটা কথা বললেন ডিলে, ডিলেটাও কিন্তু হয় এয়ারক্রাফটের সেফটির ব্যাপার মাথায় রেখে। আমি কোনো জায়গা থেকে এলাম, ছোট একটা স্ন্যাক পেলাম, সেই স্ন্যাকটা ঠিক করতে আমার 10 থেকে 15 মিনিটস যাওয়ার কথা, হয়ে গেল 30 মিনিটস। তো সেখানে কিন্তু প্যাসেঞ্জারদের সেফটি কথা মাথায় রেখেই কিন্তু আমাকে ওই কাজটা কমপ্লিট করতে হবে। উইদাউট দ্যাট কমপ্লিশন আমি কিন্তু এয়ারক্রাফটটাকে রিলিজ করতে পারবো না, এটা গ্রাউন্ড ইঞ্জিনিয়ারদের একটা ব্যাপার। কিন্তু ক্যাপ্টেন একটা জিনিস আমি মানে আমি বলে না, অনেকেই হয়তো আমাদের দর্শকেরা লক্ষ্য করছেন, বড্ড বেশি ডিলে এখন এয়ারক্রাফটগুলোতে হচ্ছে, এটার কারণটা কি? মানে এটার কারণ হতে পারে এয়ারক্রাফট ফ্লাই করছে বেশি। আপনি সকালে আহমেদাবাদ থেকে শুরু করলেন, দিল্লি গেলেন, দিল্লিতে যেমন শেডিউলে চলছে, এবার কোনো ওয়েদার বা কোনো কারণে সেটা মাঝখানে কোনো জায়গায় ডিলে হলো, এই যে ডিলেটা হলো সেটাকে আপনি কম্পেনসেট করতে পারবেন না, কারণ আপনাকে ওই টাইমেই চলতে হবে। 2 ঘন্টার ফ্লাইট 2 ঘন্টাতেই কমপ্লিট করতে হবে, সেটা কমিয়ে আপনি কিন্তু 1 ঘন্টা 15 মিনিট করতে পারবেন না। আমি যদি পাওয়ারও এক্সট্রা দিই, আমি 2 ঘন্টার ফ্লাইটটা 1 ঘন্টা 50 মিনিট করতে পারবো, আমি কিন্তু 1 ঘন্টা 15 মিনিট করতে পারবো না, এটা একটা। এবং রুটেও যদি আমার কোনো জায়গাতে অন্যান্য এয়ারক্রাফট ল্যান্ডিং করছে বা চলে এসছে, ওয়েদার খারাপ, তার জন্য আমার ফ্লাইটটা অনেক সময় ডিলে হয়, মানে লেন্দি হয়। সেইটাকে আমি যখন কম্পেনসেট করতে পারবো না,
এন্ড অফ দ্য ডে সন্ধ্যের দিকে ম্যাক্সিমাম টাইমই ফ্লাইট ডিলে হতে পারে। তো আমাকে একটা কথা বলুন ক্যাপ্টেন দত্ত, পাইলট হিসেবে কি কি সমস্যা বা একেবারে বাস্তবের কি কি অসহায়তা আছে যেগুলো আজ দর্শকদের বলা উচিত? আমি কিছু হলে সবচেয়ে আগে দোষ যেটা আপনার উপর বা আপনাদের উপরই আমাদের দিতে পছন্দ হয়, কারণ কি আপনারা একদম সামনে থাকেন বলে। যদি আপনি আপনাদের পার্সপেক্টিভটাও বলেন। আমি পয়েন্টটাতে আসতাম। ম্যাডাম জিজ্ঞেস করেছে পাইলট আর দে রিলায়েবল? দে আর ভেরি মাচ রিলায়েবল। বছরে তাদের দুবার করে ট্রেনিং হয়। সেই ট্রেনিংয়ে সিঙ্গেল ইঞ্জিন যদি ফ্লাই করতে হয় টেক অফের পর কিভাবে টেক অফ করব, আমার যদি ইলেকট্রিক্যাল ফেল হয় সেটা কিভাবে আমি কন্ট্রোল করব, হাইড্রোলিক ফেল হয় কিভাবে কন্ট্রোল করব, বছরে দুবার এভরি 6 মান্থ আমাদের ট্রেনিং চলে সিমুলেটারে। আর ডাবল ইঞ্জিন ফেলিওর হলে, ডাবল ইঞ্জিন ফেলিওর যদি ফ্লাইং হয় সেটা কিভাবে আমি গ্লাইড করব, কোন জায়গায় দেখব, এটিসির সাথে কথা বলবো যে আমার ফাঁকা জায়গা কোথায় আছে বা কোন অ্যাবেন্ডেন্ড এয়ারপোর্ট আছে সেটা কথা বলে গ্লাইড করে নামবো। এরকম কখনোই চিন্তা করা উচিত না। পাইলট আর দে রিলায়েবল এই কোশ্চেনটা আসা কখনোই উচিত না। আর এখানে যখন আপনাকে রিলিজ করা হয়, রিলিজ বলতে আমি গাড়ির ব্যাপারে বলছি তাহলে সুবিধা হবে। আমি অ্যাম্বাসেডার চালাচ্ছি, অ্যাম্বাসেডার চালাতে পারবো কি না আমাকে যে ট্রেনার সে বলবে হ্যাঁ এখন চালাতে পারবে, ছেড়ে দেবে কলকাতা শহরে। এখানে পাইলটটা ঠিকমতো ফ্লাইং করতে পারছে কি না সিমুলেটরের পর তাকে নর্মাল ফ্লাইংয়ে তাকে চেক করা হয়। তো এখানে যেদিন সে রিলিজ হবে দ্যাট মিনস দ্যাট পারসন হি অর শি ক্যান ফ্লাই দ্য এয়ারক্রাফট অ্যালোন। মানে যদি আমার কমান্ডার রাজপুত, আমার কমান্ডার ফ্লাই করতে করতে সেন্সলেস হয়ে গেল, তো আমি সেই এয়ারক্রাফটটা সেফলি কোনো জায়গায় ল্যান্ড করতে পারবো কি না, যতক্ষণ না এটা কনফার্ম হচ্ছে সেই পাইলট হি অর সে রিলিজ হয় না। সো পাইলট আর দে রিলায়েবল? ভেরি মাচ রিলায়েবল। আমি একদম শেষ করার আগে, আমি বাকিদের কাছে যাওয়ার আগে একটা প্রশ্ন, এটা যেহেতু আপনাকে পেয়েছি বলে এখানে, এই যে মাঝে মধ্যেই শুনি যে একটা প্লেন তাকে জরুরি অবতরণ করতে হয়েছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই প্লেনে পাখি ঢুকে গেছে বলে, এটার কারণটা কি? আমরা সাধারণভাবে একদম আমার যারা একেবারে বাচ্চা যারা রয়েছেন তাদেরও একটা কৌতূহল আছে যে পাখি ঢুকে যাওয়ার জন্য এত বড় একটা প্লেনের সমস্যাটা কি হয়? আহমেদাবাদ এয়ারপোর্টটা আমি ওখানে প্রচুর ফ্লাই করেছি। আহমেদাবাদে একটা স্ট্যান্ডিং নোটাম আছে, নোটাম মিনস নোটিস টু দ্য এয়ারম্যান, যেখানে বার্ড অ্যাক্টিভিটি আছে, দ্যাট মিনস আই হ্যাভ টু টেক কেয়ার। তো আমার ক্ষেত্রে হয়েছে বার্ড অ্যাক্টিভিটি ছিল, টেক অফ করতে পারিনি, আমি ওয়েট করেছি, এয়ারপোর্ট অথরিটি তারা ক্র্যাকার দিয়ে বার্ড সরিয়েছে। কারণটা কি? ওটা পাখিটার সমস্যাটা কি করে? সমস্যা আমি আমার ব্যক্তিগত একটা বার্ড হিট হয়েছিল, আমি আগের যে এয়ারলাইন ছিলাম সেটার একটা ছোট্ট কথা বলছি। তখন এয়ারপোর্টটা ছিল বেগমপেট এয়ারপোর্ট, এখন তো আমরা শামশাবাদ যাই। বেগমপেট এয়ারপোর্টটা শহরের মধ্যে। আমি সন্ধ্যাবেলা টেক অফ করছি, হঠাৎ আমার ফ্লাইট ছিল, আমি টেক অফ করছি, হঠাৎ দেখলাম একটা সাদা সামনে দিয়ে যেতে সন্ধ্যেবেলা মানে ভ্যানিশ হয়ে গেল। আমি বাঁদিকের ইঞ্জিনটা দেখলাম ড্রপ করলো। আমাদের তখন কেন টেক অফ আর ল্যান্ডিং এই সেগমেন্টটা ভীষণ প্রিসাইজ, মানে আমাকে প্রত্যেকটা মনিটর কিন্তু দেখে নিতে হয়, মানে কোনটা কি হচ্ছে না হচ্ছে। তো আমি দেখলাম বাঁদিকের ইঞ্জিনের যে ইন্ডিকেটার ড্রপ করেই আবার উঠলো। তো আমরা সাথে সাথে ওটাকে, তখনও V1-এ যাইনি, আমরা স্টপ বললাম। তো আমার সাথে একজন ফরেন ব্রাজিলিয়ান পাইলট ছিল, সেও আমার হাতের উপর রাখলো, একসাথে রিভার্স থ্রাস্ট দিল। রিভার্স থ্রাস্টটা খালি গ্রাউন্ডেই দেওয়া যায়, ওপরে দেওয়া যায় না। এয়ারক্রাফটটা দাঁড় করালাম, তারপরে এসে আবার টারম্যাকে যখন দাঁড়ালাম দেখলাম যে কি হয়, একটা ছোট্ট প্যাঁচা ওর ভেতর ঢুকে গেছে। প্যাঁচার তো খালি ব্লাড সেলগুলো দেখলাম যে ইঞ্জিনের চারদিকে রয়েছে, কিছু ফেদার রেগে রয়েছে, কিন্তু ওই 1.5 কিলো 2 কিলোর প্যাঁচা আমার 4টে অ্যালয় ব্লেড মানে যথেষ্ট শক্ত, যে কোনো অ্যালয় আমরা জানি যে তা দিয়ে কোনো কিছু তৈরি হলে ভীষণ শক্ত এবং মজবুত, 4টে ব্লেডকে দড়ি পাকানোর মতো পেঁচিয়ে দিয়েছে। তো একটা পাখি, 1.5 কিলোর একটা পাখি যদি ওরকম 4টে অ্যালয় ব্লেডকে, ওই ইঞ্জিনে ব্লেড প্রচুর থাকে, তো 4টে ব্লেডকে যদি ওরকম দড়ি পাকানোর মতো পেঁচিয়ে দিতে পারে, তাহলে আপনি চিন্তা করুন যদি একটা এয়ারক্রাফট ফ্লাই করছে সেখানে কোনো এক ঝাঁক পাখি বা একটা বড় পাখি সেটা যদি ইঞ্জিনে এফেক্ট করে তার কি অবস্থা হবে। তো যে কোনো ক্ষেত্রে বার্ড হিট যদি ইঞ্জিনে হয়, বার্ড হিট আমাদের ফিউজলেজে অনেকবার হয়, কিন্তু ইঞ্জিনে যখন হয় এটা সেফটি মেজার তো অবশ্যই।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।